এবারের ২০২৫ সালের বইমেলায় মোহাম্মদ সাইফের একটি নতুন বই প্রকাশিত হয়েছে। বইটির নাম জল ও জলজ। আপনারা চাইলে বইমেলার শিকড় প্রকাশনী থেকে বইটি সংগ্রহ করতে পারেন। শিকড় প্রকাশনীর স্টল নাম্বার ১২১, ২২, ২৩ এবং ১২৪, অথবা অনলাইনে রকমারি.com-এ অর্ডার করতে পারেন লেখকের যে কোনো বই। রকমারি.com-এর লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে গিয়ে বইটি অর্ডার করতে পারেন। চলে যাচ্ছি উপন্যাসে। কিন্তু রানী শুনল না রাজার কথা। রাজকুমারীর হারানো চুল তার এখনই ফেরত চাই। সে রাজার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল রাজার মায়ের ছবির সামনে। রাজাকে বলল তার ইচ্ছার কথা মাকে বলতে। রাজা তার অনিচ্ছা সত্ত্বেও হাত জোর করে মায়ের উদ্দেশ্যে বলল, মা, আমি তোমার দেওয়া বরটা এখন ব্যবহার করতে চাই। একটা ইচ্ছা করতে চাই তোমার কাছে। রানী রাজাকে আর কিছু বলার সুযোগ দিল না। রাজার হয়ে রাজার ইচ্ছা সে নিজেই গড়গড় করে বলতে লাগল। বলল, মা, রাজকুমারীর সব চুল ফেরত দাও। এমন ঘন কালো কোকড়া চুল দাও তার মাথায়, যেন সেই চুল প্রতিদিন 1 ইঞ্চি করে লম্বা হয়। কেউ যদি মাথার চুল কেটেও নেয়, তবে পরদিনই যেন তার চুল দ্বিগুণ লম্বা হয়। রানী আরও কিছু বলতে যাচ্ছিল, তবে রাজা তার মুখ চেপে ধরল। বলল, তুমি ভয়ঙ্কর কিছু চাইছ মায়ের কাছে। রাজার মৃত মা রানীর সব আবদার দাড়ি কমাসহ পূরণ করলেন। প্রতিদিন 1 ইঞ্চি করে বাড়তে লাগলো রাজকুমারীর মাথার চুল। তার মাথায় এত ঘন কালো চুল গজালো যে সূর্যের আলো ঢুকতে পারত না রাজকুমারীর মাথার তালুতে। রাজকুমারীর চুল দেখতে দেখতে ঘর ছাড়িয়ে সিঁড়ি, সিঁড়ি ছাড়িয়ে উঠান, উঠান ছাড়িয়ে রাজপ্রাসাদের গুদাম ঘরে জমা হতে থাকল। প্রতিদিন 1 ইঞ্চি করে বড় হয় রাজকুমারীর চুল। গুদাম ছাড়া এত চুল আর কোথায় রাখবে রাজা? চুলের কারণে রাজকুমারী বন্দী হয়ে পড়ল নিজের ঘরে। এত লম্বা চুল নিয়ে সে কোথায় যাবে, কিভাবে যাবে? কয়েকবার রাজকুমারীর চুল কেটে দেওয়া হলো, কিন্তু তাতে লাভের চেয়ে দ্বিগুণ ক্ষতি হলো। পরদিনই তার চুল আগের চুলের দ্বিগুণ লম্বা হলো। এইভাবে যখন রাজকুমারী ঘরে বসেই 18 বছরে পা রাখল, তখন রাজা ঘোষণা করল, যদি কোনো রাজকুমার চুলের হাত থেকে রাজকুমারীকে মুক্ত করতে পারে, তাহলে রাজা তার সাথে শুধু রাজকুমারীর বিয়েই দেবে না, বরং রাজ্যের অর্ধেক তাকে উপহারও দেবে। এই সংবাদে আশেপাশে সব রাজ্য থেকেই রাজকুমাররা এলো রাজপ্রাসাদে। রাজকুমারীর রূপে তারা সবাই মুগ্ধ হল, কিন্তু কেউই তাকে চুলের বন্ধন থেকে মুক্ত করতে পারল না। একদিন রাজকুমারী বসেছিল তার ঘরের জানলার পাশে। রাজকুমারীর ঘর রাজপ্রাসাদের সবচেয়ে উপরের তলায়। মাটি থেকে প্রায় 5-6 তলা উপরে থাকে সে। রাজকুমারী জানলা দিয়ে দেখছে প্রাসাদের বাইরে ফুলের বাগান। বসন্তে যেন আগুন জ্বলছে প্রতিটি গাছে। চারদিকে কেবল ফুল আর পাখিদের ডাক। বসন্তের এই রূপ দেখতে দেখতে নিজের অজান্তেই রাজকুমারীর চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু পড়ল। কতদিন সে বাগানে যায় না, ফুলের গায়ে হাত দেয় না। তখনই রাজকুমারীর চোখ পড়ল এক সুদর্শন যুবকের উপর। একটা সোনালি রঙের সাইকেলে যুবকটা ঘুরে বেড়াচ্ছে বাগানের আঁকা বাঁকা রাস্তায়। রাজকুমারীর বুকটা কেমন জানি কেঁপে উঠল যুবকটাকে দেখে। তার মনে হলো, এত সুন্দর মানুষ আমি আমার জীবনে আর দেখিনি। সে যদি আমার বন্ধু হতো, তাহলে তার গলায় আমি ফুলের মালা দিতাম। রাজকুমারীর এই ইচ্ছা যেন বাতাসে ভেসে পৌঁছে গেল যুবকটির কাছে। যুবকটি উপরের দিকে তাকাতেই রাজকুমারীর চোখে চোখ পড়ল তার। সে চোখ ফিরিয়ে নিতে চাইল রাজকুমারীর চোখ থেকে, কিন্তু পারল না। অদৃশ্য এক ব্রিজ আটকে রাখল 2 জোড়া চোখকে। সেই ব্রিজের উপর দিয়ে অনেক কথার আদান প্রদান হলো তাদের। একসময় যুবকটির কেন জানি মনে হলো রাজকুমারী তার কাছে কিছু একটা চাইছে। রাজকুমারী কোনো একটা সংকটের মধ্যে আছে। যুবকের সাইকেলটা ছিল জাদুর সাইকেল। সে সাইকেলের প্যাডেলে চাপ দিতেই সাইকেলটা উঠতে শুরু করল। এসে থামল রাজকুমারী জানলার সামনে।
রাজকুমারী কাঁদতে কাঁদতে সব বলল যুবককে। বলল লম্বা চুলের কারণে সে ৮ বছর ধরে এই ঘরে বন্দী। যুবকের খুব মায়া হল রাজকুমারীর উপর। সে ভাবতে লাগল কিভাবে রাজকুমারীকে চুলের হাত থেকে মুক্ত করা যায়। হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো যুবকের। সে রাজকুমারীর ঘরে ঢুকে তার চুল শক্ত করে বাঁধল জানলার লোহার সাথে। তারপর রাজকুমারীকে বলল জানলা দিয়ে নিচে লাফ দিতে। রাজকুমারীর খুব ভয় লাগছিল লাফ দিতে, কিন্তু তারপরও সে যুবকের কথা শুনল। রাজকুমারীর মনে হচ্ছিল যুবকটির উপর বিশ্বাস করা যায়। রাজকুমারী তার ঘরের জানলা দিয়ে নিচে লাফ দিল। তার চুল বাঁধা ছিল জানলার লোহায়, সে কারণে রাজকুমারী মাটিতে পড়ল না, ঝুলতে থাকল রাজপ্রাসাদের দেয়াল ঘেঁষে। যুবকটি তখন তার কোমরের তরবারি বের করে আবার বসল জাদুর সাইকেলে। তারপর রাজকুমারীর কাছে গিয়ে এক পোঁচে রাজকুমারীকে কেটে নিল তার চুল থেকে। যুবকের জাদুর সাইকেলে বসে রাজকুমারীও নিচে নামল। ১ দিন যায়, ২ দিন যায়, ৩ দিন যায়, রাজকুমারীর চুল আর বাড়ে না। একসময় রাজা রানী দুজনেই জড়িয়ে ধরল যুবককে। তাদের খুশির যেন কোনো সীমা নেই এখন। রাজা যুবককে বলল, এই অসম্ভব তুমি কিভাবে সম্ভব করলে? যুবক উত্তর দিল, খুব সহজ। এতদিন আপনারা সবসময় রাজকুমারীর মাথা থেকে চুল কেটে নিয়েছেন, তাই চুল বড় হয়েছে। আমি চুল থেকে রাজকুমারীকে কেটে নিয়েছি, তাই চুল আর বড় হয়নি। অতঃপর যুবকের সাথে রাজকুমারীর বিয়ে হল। তারা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগল। যেন বুঝলি মিয়া, এরপর থেকে কানাই আমারে প্রতিদিন কইত, বাবা সেই জাদুর সাইকেলের গল্পটা কও। আমি তাকে যতবার বলতাম গল্পটা, সে আমাকে ততবারই কইত, বাবা বড় হলে আমার একটা জাদুর সাইকেল কিনা দিবা। রাস্তায় যে কোনো সাইকেল দেখলেই কানাই বলতো, বাবা এইটাও কি জাদুর সাইকেল? এই সাইকেল দিয়েও কি আসমানে উড়া যায়? আমি হাসতাম তার কথা শুনে। কানাই যখন একটু বড় হলো, তখন তার আবদারটা দাবিতে পরিণত হয়েছিল। সে তখন আর জাদুর সাইকেল কইত না, কইত, বাবা আমার এক ফনিক্স সাইকেল কিনা দাও। হায়রে সাইকেল, ফনিক্স সাইকেল! আমি গরিব মানুষ, 2 বেলা ভাতই জোটে না, সাইকেল কোথায় পাব? সেবার দেশে বিরাট আকাল পড়ল। বহুদিন ধরে কোথাও কোনো গরু ছাগল মরে না। 2 মাসে 1 ইঞ্চি চামড়াও জোগাড় করতে পারলাম না। দিনের পর দিন আমরা না খাওয়া। ছেলেটার দিকে তাকানো যায় না, বুকের হাড়গুলো যেন বাইরে বেরিয়ে আসছে কানাইয়ের। বউটা সারা দিন বাগানের লতা পাতা সিদ্ধ করে আমাদের খাওয়ায়, সাথে সে পারলে আমারও উনুনে জ্বালায়। বলে, গোবিন্দর সাথে যাও, 1 বস্তা চিনি নিয়ে আসো ইন্ডিয়া থেকে, ছেলেটাকে বাঁচাও। আমার কথা না হয় বাদই দিলাম। আমি বউয়ের কথায় একদিন বাধ্য হয়ে গেলাম গোবিন্দর সাথে, কিন্তু ইন্ডিয়া পর্যন্ত যেতে পারলাম না। মাঝপথ থেকেই ফিরে এলাম। ভাবলাম আমার বাপদাতারা কেউ কোনোদিন চোরাচালানি করেনি, এখন আমিই কাজ করব। আমি চোরাচালানি করলে একদিন কানাইও আমার দেখা দেখিয়ে কাজ করবে। আমি পারলাম না, ছেলের কাছে নিজেকে চোরাকারবারি বানাতে পারলাম না, ইন্ডিয়া থেকে চিনি আনতে পারলাম না। কয়েকদিন পর বাগাসরা বাজারে আমাদের এক স্বজাতির সাথে দেখা হলো আমার। সে কাজ করত সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে, পেশায় ডোম। লাশ কাটাছেঁড়া করা তার কাজ। সে আমারে কইল, সাতক্ষীরায় চল, তোরে হাসপাতালের মর্গে একটা চাকরি দেই। আমার স্যার আমার একজন ডোম দিতে বলেছে। আমি জীবনে কোনোদিন মরা মানুষের গায়ে হাত দেইনি, কিন্তু সেই দিন আমার একটুও ভয় লাগেনি লাশ কাটার কথা শুনে। কেবল ক্ষুধার্ত বউ আর ছেলের মুখ ভেসে উঠেছিল চোখের সামনে। তার সাথে আমি সেদিনই সাতক্ষীরায় গেলাম, মর্গে চাকরি নিলাম। প্রথম খুব ভয় লাগতো লাশ দেখলে, দুর্গন্ধে বমি চলে আসতো।
কিন্তু কয়েকদিন পরেই সব ঠিক হয়ে গেল। হাসপাতালের পাশে আমার থাকার ব্যবস্থাও করে দিলেন আমার ডাক্তার মিজানুর রহমান। ডাক্তার মিজানুর রহমানের ছিল দয়ার শরীর। পেটের জ্বালায় আমি বাড়ির কাউকে না বলেই সাতক্ষীরায় এসেছি শুনে তিনি আমাকে 2 দিনের ছুটি দিলেন, 1 মাসের বেতনও আগাম দিলেন। আমি সাতক্ষীরা থেকে সোজা বাসে উঠে বাগাছড়া এলাম। আমার পকেটে তখন 1000 টাকা। এত টাকা একসাথে আমার পকেটে কোনোদিন বাসা বাঁধেনি। বাগাছড়া বাজার থেকে বাজার করলাম খাসির মাংস, ইলিশ মাছ, ডিম আর চিকন চাল। সাথে 3টা রসগোল্লাও কিনলাম। কানাইয়ের জন্য একটা লাল জামা আর বউয়ের জন্য একটা শাড়ি কিনলাম। তারপর একটা ভ্যান গাড়িতে বাজার সদাই নিয়ে বাড়ি গেলাম। জানো বুঝলু মিয়া, ছোটবেলা ঠাকুরমার কাছে গল্প শুনতাম রাজা বাদশারা নাকি যুদ্ধ জয় করে ঢাকঢোল পেটাতে পেটাতে প্রাসাদে ফিরত। তখন তাদের কেমন লাগতো প্রাসাদে ফিরতে সে কথা আমি জানতাম না। তবে আমি সেদিন যুদ্ধ জয় করা রাজার মতো বীরের বেশে বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরে দেখি কানাই খুদের যাও আর খাবে না বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে হেসেলের মাটিতে। আর আমার বউ উনুনে খুদের যাও রান্না করছে। আমাকে দেখে আমার সাথে কোনো কথাই বলল না আমার বউ। অভিমানী বউ আমার বড়ই অভিমান করেছিল আমার উপর। তাকে কিছু না বলে আমি প্রায় 1 মাস বাড়ি থেকে হারিয়ে গিয়েছি। তাদের কোনো খোঁজ খবর নেইনি। আমাকে দেখার পর আমার বউয়ের অভিমানের সাগরে যেন জোয়ার উঠল, বড় বড় ঢেউ সেই সাগরে। তার 2 চোখে 2 সাগর পানি। আমি হাসতে হাসতে বউরে জড়ায় ধরলাম। দেখব কত বাজার করেছি, তোর জন্য নতুন শাড়ি আর কানাইয়ের জন্য নতুন জামাও কিনেছি। হাস বউ, হাস বউ, হাস, আমারে ক্ষমা দে। আমার বউ বাজারের ব্যাগগুলো দেখে আর হাসে। নিজের শাড়িটা হাতে নিয়ে উল্টায় পাল্টায়, বলে, আমার জন্য আবার শাড়ি কিনতে কে বলেছে? কানাইয়ের জামাটা কি সুন্দর গো বাবা। জামার আবার ফুলের নকশাও আছে। তা এত টাকা তুমি কোথায় পেলে? চাকরি পেয়েছি বউ, সাতক্ষীরা হাসপাতালের ডোম, 1000 টাকা বেতন। আমার স্যার আমারে অতি স্নেহ করে। খুশিতে চকচক করে উঠল আমার বউ, চিৎকার করে ডাকল, কানাই ওঠ, দেখ বাবা এসেছে, তোর জন্য নতুন জামা এনেছে, ওঠ বাপধন ওঠ। বউ সেদিন পোলাও আর মাংস রান্না করল, সাথে ইলিশ মাছ ভাজি। সেই কি স্বাদ সেই পোলাওয়ের গো বুঝলু মিয়া। আমার আঙুলে এখনো সেই গন্ধ লেগে আছে, জিভ থেকে হারিয়ে যায়নি এখনো সেই স্বাদ। আমি নিজের জন্য কিছু কিনি নাই দেখে বড়ই মন খারাপ হলো আমার বউয়ের। আমি মাত্র 2 দিন থাকবো বাড়িতে। এই কথা শুনে আমার বউ সারা রাত জেগে আমার জন্য একজোড়া জুতা বানালো। বাড়িতে কিছু সেরা ফাটা চামড়া ছিল, সেই চামড়া দিয়ে সে আমার জন্য সাহেবি জুতা বানালো। কালো জুতা, চকচকে কালো জুতা, হাঁটলে মচমচ করে শব্দ হয়। আমি জুতা পরে বউরে কইলাম, তুই আমারে কোন বিপদে ফেলাইলি রে বউ। এখন এই জুতা পরে আমি তো আর থামতে পারছি না, শুধু হাঁটতে ইচ্ছা করছে। এই জুতা পরে রাস্তায় হাঁটলে মানুষজন তো আমার দিকে না তাকিয়ে আমার জুতার দিকে তাকাবে। বাঁকা একটা হাসি দিয়ে বউ কইল, তোমার খালি ঢং, আমার ঢঙের নাগর। এই পর্যন্ত বলার পর নিতাই একটু থামল। তার গ্লাসের চা ঠান্ডা হয়ে পানি হয়ে গিয়েছে। নিজের গল্প করতে করতে চায়ে চুমুক দেবার কথা তার মনে ছিল না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল নিতাই দাদা। তারপর আবার শুরু করল তার গল্প। নিজের মনেই নিতাই দাদা যেন কইল, ঢঙের নাগর। ঠিকই কইছিলি রে বউ, ঢঙের নাগর। আমার মতো ঢং এই সংসারে কয়জন জানে। পরদিন আমরা যশোরে গেলাম সিনেমা দেখতে। সিনেমা দেখার খুব শখ ছিল আমার বউয়ের। কোনো সুযোগ পেলেই সে সিনেমা দেখতে চাইত। দুঃখের সিনেমা দেখলে 1 সপ্তাহ তার মন খারাপ থাকত। বাড়ি থেকে বের হবার আগে পায়ে আলতা দিল আমার বউ, নাকে পড়ল রূপার নাকফুল। লাল শাড়িতে তাকে পরীর মতো দেখাচ্ছিল সেদিন।
কে বলবে সে মুচির বউ? এই তল্লাটে তার মতো সুন্দরী বউ আর একটাও নেই। ধারালো তলোয়ারের মতো তার শরীর, গোধূলি আকাশের মতো গায়ের রং। তারে নিয়ে বাইরে বের হলে হাজারো কুদৃষ্টি ভনভন করে তার শরীরের উপর। ঘোমটা ছাড়া সে শহরের ফুটপাত দিয়ে হাঁটলে ঝড়ে দুমড়ে পড়া গাছের মতো অবস্থা হয় ফেরিওয়ালাদের আর ফুটপাতের দোকানদারদের। মনে হয় যেন একটা ঝড় যাচ্ছে এই ফুটপাত দিয়ে। আমি আমার বউয়ের হাতটা ধরে বললাম, এই গোলাপটা আমার বাগানে কেন ফুটেছে? এই গোলাপ রাখার মতো ফুলদানি কি আমার আছে? আমার গোলাপি বউ লজ্জায় আরো গোলাপি হইল। কইল, কানাই বড় হয়েছে, ভগবান তোমারে লাজ শরম দিতে কি ভুল করেছে? পরদিন সকালে আমি চলে আসবো সাতক্ষীরায়। বাড়ি থেকে বের হবার আগে কানাই বায়না ধরল, আগামী মাসে তার জন্য একটা নতুন ফনিক্স সাইকেল কিনতে হবে। আমি বললাম, নতুন ফনিক্স সাইকেলের তো অনেক দাম বাবা, আমি একটা পুরনো সাইকেল নিয়ে আসবো। ছেলে আমার বেঁকে বসল, তার নতুন সাইকেলই চাই। আমাদের গ্রামে প্রায় সবার ঘরে মোটর সাইকেল আছে, সে মাত্র একটা নতুন সাইকেল চেয়েছে। আমার বউ সায় দিল ছেলের কথায়, বলল, সবাই মোটর সাইকেল কিনতে পারে আর তুমি সাইকেল কিনতে পারো না? ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠির রে, সত্যনারায়ণ, এই সত্যের আমি গুষ্টি কিলাই। এক কথায় দুই কথায় শুরু হলো ঝগড়া। রক্ত উঠল আমার মাথায়। বউয়ের চুলের মুঠি ধরে মাটিতে আছাড় দিলাম। কিল ঘুষি লাথি দিতে লাগলাম সমানে। চিৎকার করে আমার বউ কাঁদছে আর আমাকে অভিশাপ দিচ্ছে, তোর হাতে কুষ্ঠরোগ হবে, ওলা ওঠায় মরবি তুই। কানাই এসে তার মায়ের পক্ষ নিল। একটা লাঠি দিয়ে আমাকে মারতে লাগলো কানাই। আমি আর সামলাতে পারলাম না নিজেকে, নিজের ভেতরের পশুটাকে আয়ত্তে রাখতে পারলাম না। একটা কাঠের চলা নিয়ে বেদম পেটালাম ছেলে আর বউকে। মাটিতে যখন তারা গড়াগড়ি খাচ্ছে আমার চলা কাঠের বাড়ি খেয়ে, তখন আমি তাদের গায়ে থুতু দিয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। যেতে যেতে বললাম, মর, তোরা মর, তোরা মরলে আমার জানটা জুড়ায়। ভগবানের কাছে জীবনে আমি কত কিছু চেয়েছি, কতবার ডেকেছি তাকে, কিন্তু সে একবারও আমার ডাক শোনেনি। তবে এবার সে আমার ডাক শুনল, মুখ তুলে তাকালো আমার দিকে। আমার ইচ্ছা পূরণ করল ভগবান, আমার জান জুড়ানোর ব্যবস্থা করল ভগবান। 1 মাস পর একদিন আমাদের গ্রামের একজন ছুটে এলো আমার কাছে। আমি তখন মর্গে। আমার টেবিলের উপর পড়ে আছে একটা বেনামি লাশ। লাশের কাটাছেঁড়া করতে হবে। লোকটা হাঁপাতে হাঁপাতে আমাকে বলল, শিগগির বাড়ি চলো নিতাই দাদা, আমাদের কুলখাসির উপর রাহুর কুদৃষ্টি পড়েছে, গজব পড়েছে আমাদের উপর। লাশ ফেলে আমি ছুটে গেলাম তার সাথে। আমাদের গ্রামে ঢুকে দেখলাম গ্রামটা একটা শ্মশানের মতো বিরান। সবাই যেন গ্রাম ছেড়ে পালিয়েছে। একটা পুরুষ মানুষেরও দেখা পেলাম না। কুলখাসি গ্রামে 3টা টঙের দোকান ছিল, সেগুলোও বন্ধ। সারা গ্রামে কেবল বিডিআর আর বিডিআর। প্রতিটি রাস্তায় বন্দুক হাতে টহল দিচ্ছে বিডিআর। আমি আমাদের বাড়ি ঢোকার আগেই পাশের বাড়ির মালতী এসে জড়িয়ে তুলল আমাকে। কাঁদতে কাঁদতে মালতী বলল, সব শেষ গো নিতাই দাদা, সব শেষ। গত রাতে বিডিআর এবং বিএসএফ, ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স, এর মধ্যে যুদ্ধ হয়েছিল। আমাদের গ্রামের 15-20 জন মানুষ ইন্ডিয়া থেকে শাড়ি কাপড় আর চিনি আনছিল। বর্ডারের ধান খেতে গোলাগুলির মধ্যে পড়েছিল তারা। তাদের 2-1 জন ছাড়া কেউই বাড়ি ফিরতে পারেনি। যারা ফিরেছে তারা বলছে ধান ক্ষেতের ভিতর নাকি অনেক লাশ পড়েছিল, কিন্তু সকালবেলা একটা লাশও পাওয়া যায়নি ধান খেতে। সব বিডিআর আর বিএসএফ সরিয়ে ফেলেছে। তারা বলছে কাল রাতে নাকি কোনো গোলাগুলি হয়নি, অথচ আমাদের গ্রামের 5-6 জন মানুষ নিখোঁজ। তারা ছিল সেই ধান খেতে। আমি মালতীকে জিজ্ঞাসা করলাম, তোর বৌদি আর কানাই কোথায়? মালতী উত্তর দিল, তারাও ছিল ধান খেতে। আমি চমকে উঠে বললাম, তোর বৌদি চোরাচালানি শুরু করেছিল? হ্যাঁ নিতাই দাদা, তুমি গত মাসে চলে যাবার পর থেকে চোরাচালানি শুরু করেছিল বৌদি। বৌদি কইতো, কানাইরে একটা দামি সাইকেল কিনে দেব। আমি পাগলের মতো ছুটলাম ধান খেতে।
তন্ন তন্ন করে খুঁজলাম ধানক্ষেত। রক্তের দাগ আর কিছু ছেঁড়া ফাটা কাপড়ের টুকরা ছাড়া কিছুই পেলাম না ধানক্ষেতে। ছুটতে ছুটতে গেলাম বিডিআর ক্যাম্পে। বড়বাবুকে দেখে আমি তার পা জড়িয়ে ধরলাম। বাবু, আমার ছেলে বউকে খুঁজে পাচ্ছি না, তাদের ফেরত দেন বাবু। বাবু আমাকে লাথি দিলেন, বললেন, দেখ কোন নাগরের সাথে পালিয়েছে। আমি আবার তার পা জড়িয়ে ধরলাম। বাবু, ভগবানের দোহাই লাগে বাবু, আমার বউ বাচ্চারে ফেরত দেন বাবু। একজন সেবাই আমার জামার কলার ধরে টানতে টানতে ক্যাম্পের বাইরে নিয়ে গেল। আমি চিৎকার করে বলছিলাম, বাবু, আমার বউ বাচ্চাকে ফেরত দেন, ফেরত দেন বাবু, ভগবানের দোহাই ফেরত দেন। এরপর সারাদিন বসেছিলাম ক্যাম্পের বাইরে। বহুবার চেষ্টা করলাম ক্যাম্পের ভেতরে ঢোকার, কিন্তু পারলাম না। জানো বুঝলু মিয়া, আমি অশিক্ষিত মানুষ। রাজনীতি কারে কয় তা আমি জানি না, তবে রাজনীতি যে সাধারণ মানুষের জন্য না, এই কথাটা আমি সেদিন শিখেছিলাম। রাজা রাজা ভালো মনে করে তাই রাজনীতি। রাজনীতির সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। রাজার নীতিই রাজনীতি। এখন আর রাজা নেই। রাজা নাম বদলে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এইসব হয়েছে, কিন্তু রাজনীতির বদল হয় নাই। সে আগেও যা ছিল এখনও তাই আছে। এতগুলো লাশ পড়ল কুলখালি গ্রামে। সারা রাত যুদ্ধ চলল বিডিআর এবং বিএসএফের মধ্যে, অথচ একটা লাইনও লেখা হলো না খবরের কাগজে। বিডিআর এবং বিএসএফ দুই দলে বলল, কাল রাতে কোনো যুদ্ধই হয়নি, কুলখালির কেউ মারা পড়েনি। সারাদিন ক্যাম্পের বাইরে বসে চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না আমার। আমার তখন বুক ভরা কান্না, কিন্তু কাঁদব কোথায়? কোথায় ওরা পুঁতে রেখেছে আমার কানাই রে, আমার বউরে? আমি আকাশের দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলাম, ভগবান, ওরা কোথায় আছে আমারে বলে দাও ভগবান। শেষবার আমি ওদের এই হাত দিয়ে শাস্তি দিয়েছিলাম, আমি হাত দুটো কেটে ওদের পাশে পুঁতে রাখব। আমার কান্নার জায়গা নেই গো ভগবান, আমারে আমার কান্নার জায়গা দেখায় দাও। ভগবান এবার আর আমার ডাক শুনল না, আমারে অন্ধকার দিয়ে ডুবাই দিল। রাত নেমে এলো কুশখালী গ্রামে। আমি নিজের অজান্তেই কখন যেন আমাদের বাড়ির উঠানে এসে দাঁড়ালাম। উঠানের এক পাশে রান্নাঘরের চালের নিচে মাটির চুলা, তার পাশে এক কলস পানি। উঠানের মাঝখানে দড়ির উপর ঝুলছে আমার বউয়ের একটা শাড়ি আর কানাইয়ের হাফ প্যান্ট। আমি হেসেলে বসে তাকিয়ে আছি আমাদের বাড়িতে ঢোকার চিকন রাস্তাটার দিকে। মনে হচ্ছে এখনই কানাই ছুটে আসবে রাস্তা দিয়ে। বাবা, তুমি আইসো বলে ঝাঁপিয়ে পড়বে আমার কোলের উপর। ওর হাফ প্যান্টের পকেটে থাকা কাঁচের গুলিগুলো ছড়িয়ে পড়বে উঠানের মাটিতে। কানাইয়ের পেছন পেছন ওর মা এসে বলবে, তোমার ছেলেকে সামলাও, এ ছেলে আমার জীবনটা ত্যক্ত করে দিল। ওরা এলো না বুঝল মিয়া, আমার ডাক ওরা শুনতে পেল না। আমি ঘরে ঢুকে কেরোসিনের কুপিটা জ্বালালাম। তখনই আমি দেখলাম ঘরের ভেতর একটা সাইকেল, নতুন একটা ফনিক্স সাইকেল। আমার মাথায় এক মুহূর্তে রক্ত উঠে গেল সাইকেলটা দেখে। চিৎকার করে বললাম, হারামি সাইকেল, তুই আমার বউ বাচ্চারে খাইছিস। একটা দাঁত দিয়ে কোপ দিতে গেলাম সাইকেলে, কিন্তু পারলাম না। সাইকেলের সিটের উপর এসে দাওটা থেমে গেল। আমি যেন স্পষ্ট দেখতে পেলাম কানাইকে। সাইকেলে ঝুলে ঝুলে সাইকেল চালাচ্ছে আমার কানাই। সিটে বসে সাইকেল চালাতে পারত না আমার জাদুমণি কানাই। সিটের উপর বগল রেখে বাদুরের মতো সাইকেলের ভেতর ঝুলে ঝুলে সাইকেল চালাতো আমার সোনামানিক, আমার কলিজার টুকরা। আমি সাইকেলের সারা গায়ে নাক দিয়ে শুকতে লাগলাম। ঘামে ভেজা আমার কানাইয়ের শরীরের গন্ধ সাইকেলটা সারা গায়ে। সাইকেলের পেছনে লাল কালি দিয়ে আমার জাদুমণি লিখে রেখেছে তার নাম, কানাই।
একটা আ কনাই, একটা আকারে ভুল হয়েছে আমার সোনার। কানাইয়ের বদলে কনাই লিখেছে। আমি লেখাটার উপরে একটার পর একটা চুমু দিতে লাগলাম। আকাশের দিকে তাকিয়ে বললাম, ভগবান, তুমি মানুষ না, তুমি ভগবান। তোমার শরীরে কোনো দয়া মায়া নাই। তুমি গরিব মানুষের চোখেও স্বপ্ন দিছ, তাদেরও শখ আহ্লাদ দিছ। তুমি মানুষ না, তুমি ভগবান। পরদিন সাইকেলটা নিয়ে বাড়ি ছাড়লাম। খুলনা বিভাগের সকল হাসপাতাল, থানা, পুলিশ সবখানে খবর নিলাম। প্রায় 1 বছর ধরে খবর করার চেষ্টা করলাম ওদের কোথায় দাফন করা হয়েছে। ঢাকায়ও গেলাম সেই খোঁজে। পত্রিকা অফিস, সরকারি অফিস সব চষে বেড়ালাম, কিন্তু কোনো লাভ হলো না। ওদের দাফনের কিংবা নিখোঁজ হবার কোনো খবরই বের করতে পারলাম না। একসময় বাগাছড়া গোরস্থানে এসে উঠলাম। কোনোদিন আর বাড়িতে যাইনি। আমার ধারণা ওদের এই বাগাছড়া গোরস্থানেই কোথাও পুঁতে রাখা হয়েছে। এ এলাকায় আর কোনো সরকারি গোরস্থান নেই। তখন থেকেই আমি এখানে আছি, ওদের সাথেই আছি। নিম গাছের নিচে যে সাইকেলটা দেখলাম, সেটা কি আপনার কানাইয়ের সাইকেল নিতাই দাদা? হ্যাঁ, বুঝলো মিয়া, ওই সেই সাইকেল, ফোনিক সাইকেল। আপনি নাকি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান নিতাই দাদা? কোথায় ঘোরেন? ঘুরে বেড়াই না বুঝলো মিয়া, আমি কাজ করি। কি কাজ করেন? হাসপাতালের মর্গে কাজ করার সময় দেখতাম অনেক অশনাক্ত লাশ আসত মর্গে। লঞ্চ ডুবির লাশ, অ্যাক্সিডেন্টে মরা লাশ, কেউ আবার পুলিশের গুলি খেয়ে মরা লাশ। এসব লাশ পুলিশ মর্গে রাখত কিছুদিন। তারপর কেউ কোনো খোঁজ খবর না নিলে আমরাই লাশগুলো দাফন করতাম। আমার তখন থেকেই মনে হতো, আরে যদি এদের আত্মীয় স্বজনদের একটু খবর দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। প্রিয়জনরা অন্তত জানতে পারত সে মারা গিয়েছে। তার আশায় আর পথ চেয়ে বসে থাকত না আপনজনেরা। নিজে নিঃস্ব হবার পর আমি সেই কাজটি শুরু করলাম। দেশের বিভিন্ন হাসপাতালে যত অশনাক্ত লাশ দাফন করা হয়েছে তাদের নাম, ঠিকানা, পরিচয় বের করার চেষ্টা করতে লাগলাম। এখনও করছি। বড়ই জটিল এ কাজ। 8 বছর ধরে এ কাজ করছি আমি। থানা পুলিশ, কোর্ট কাছারি, গোয়েন্দা পুলিশ, পৌরসভা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পত্রিকা অফিস, এই সব জায়গায় ঘুরে বেড়াই। এ পর্যন্ত 37 জনের পূর্ণ বৃত্তান্ত জোগাড় করেছি। তাদের পরিবারের কাছে চিঠি পাঠিয়েছি। তাদের জানিয়েছি কোথায় হতভাগ্যদের দাফন করা হয়েছে। স্বজনদের কান্নার জায়গা দেখাই দিয়েছি, কবর দেখাই দিয়েছি। সেই 37 জনেরই ফাইল আমার কাছে আছে, এই কালো বাক্সে আছে। তুমি আজ যে চিঠিটা এনেছ সেটাও এক হতভাগ্য যুবকের করুণ কাহিনী। মাত্র 22 বছর বয়সে মারা গিয়েছিল সে। তার নাম রহিম মোল্লা, বাড়ি মহেশপুর জেলার শ্যামনগরে। সে ছিল চরমপন্থী সর্বহারা দলের সদস্য। নিজেদের 2 গ্রুপের কোন্দলে তাকে কুপিয়ে খুন করা হয় খুলনার কাছে ফুলতলায়। তারপর তার লাশ ফেলে দেওয়া হয় রূপসা নদীতে। পুলিশ লাশ উদ্ধারের পর তার ঠিকানা জোগাড় করতে পারেনি। তাকে দাফন করা হয় খুলনার এক সরকারি গোরস্থানে। এরপর নিতাই দাদা এক বিচিত্র কাজ করল। 37 জনের জীবনের বৃত্তান্ত আমার হাতে তুলে দিল। আমি এগুলো নিয়ে কি করব নিতাই দাদা? তুমি এগুলো পত্রিকায় প্রকাশ করার ব্যবস্থা করবা। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কেউ ওদের কথা ছাপাতে রাজি হয় না। এগুলো প্রকাশ করে কি লাভ নিতাই দাদা? নিতাই দাদা উত্তর দিল, আমি চাই মানুষ ওদের কথা জানুক, ওদের জীবন থেকে শিক্ষা নিক। ওদের অনেকে জীবনে মাত্র একটা ভুল পদক্ষেপের জন্যে বেঘরে অল্প বয়সে মৃত্যুবরণ করেছে। অনেকে আবার ভালো কাজ করতে যেও নিজের জীবন উৎসর্গ করেছে। যেমন ধরো শফিউলের কথা, ডুবন্ত লঞ্চ থেকে একটা বাচ্চাকে বাঁচাতে যেয়ে সে নিজে মৃত্যুবরণ করেছে। আমি চাই ওদের কথা মানুষ জানুক। কিন্তু এইসব করে আমার কি লাভ নিতাই দাদা? অনেক লাভ। অন্যের জন্য কিছু করতে পারা যে কত শান্তির
সেটা না করলে বুঝবা না বুঝলু মিয়া। আমি যদি কাজটা না করি, ফাইলগুলো যদি ঘরে ফেলে রাখি, সেটা তোমার বিবেচনা বুঝলু মিয়া। আমার এখন বয়স হয়েছে, এই কাজ আমার পক্ষে আর করা সম্ভব না। তাছাড়া জগতের সব কাজ করা আমার দায়িত্বও না। আমি আমার অংশটুকু করেছি। এখন তুমি যদি মনে করো কাজটা তোমার শেষ করা উচিত, তাহলে করবা, না হলে করবা না। আমি আমার দায়িত্ব পালন করেছি, এটাই আমার তৃপ্তি। আমি ফাইলগুলো নিয়ে নিতাই দাদাকে বললাম, আপনার ছেলে আর বউকে কোথায় দাফন করা হয়েছিল সেই ঠিকানা কি পেয়েছেন? নিতাই দাদা বলল, সেই ঠিকানাও খুঁজে পেয়েছি বুঝল মিয়া। আমি জানি তাদের কোথায় দাফন করা হয়েছে। আমি বললাম, কোথায় দাফন করা হয়েছে তাদের? নিতাই দাদা তার বড় বড় চোখ তুলে আমার দিকে সরাসরি তাকালো। তার দুই চোখ তখন টলটল করছিল। নিতাই দাদার গলাটাও ধরে এসেছিল। সে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বুকের মাঝখানে একটা আঙুল রেখে অনেক কষ্টে বলল, এইখানে ওদের দাফন করা হয়েছে বুঝলু মিয়া, এইখানে, আমার বুকের ভিতর। তারপর কি হলো ফারুক ভাই? অনেকক্ষণ চুপচাপ ফারুকের গল্প শোনার পর মিতু প্রশ্ন করল। তারপর পিউন বজলু মিয়া নিতাই দাদার ফাইলগুলো আমার হাতে দিয়ে বলল, জনাব, এখন আমারও বয়স হয়েছে। মাঝে মধ্যে অন্যের জন্য কিছু করতে ইচ্ছা করে। যুবক বয়সে ইচ্ছাটা ছিল না। তখন আমি খুবই দুষ্ট প্রকৃতির একজন মানুষ ছিলাম। ঘরের খেয়ে বনের মোষ আমি কোনোদিন তাড়াইনি। পারলে আরও দুটো মোষ আমি বনে ছেড়ে দিয়ে এসেছি। নিতাই দাদার ফাইলগুলো আমি তাই যত্ন করেই ফেলে রেখেছিলাম। তবে ইদানিং আমার একটা সমস্যা হচ্ছে। প্রায় স্বপ্নে দেখি নিতাই দাদাকে। দেখি সে সাইকেলে চড়ে আমার দিকে আসছে, টুংটাং করে বেল বাজাচ্ছে। কিন্তু আমার কাছে ওইসেও সে থামে না, আমাকে পাশ কাটিয়ে চলে যায়। আমি ডাকি, নিতাই দাদা, ও নিতাই দাদা। সে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায় আর হাসে, কোনো কথা বলে না। এরপর আমার ঘুম ভেঙে যায়, আর ঘুম আসে না। জনাব, এই ফাইলগুলো আপনি রাখেন, দেখেন গল্পগুলো মানুষকে শোনানোর কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। এরপর পিউন বজলু মিয়া চলে গেল। আমি ফাইলগুলো আজাদ স্যারের কাছে দিলাম। সে প্রতিটা ফাইল খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল। টেপ রেকর্ডারে রেকর্ড করা বজলু মিয়ার গল্প শুনল। তারপর সব বিষয় মিলায়ে অসাধারণ এক গল্প লিখল। একসময় স্যার গল্পটা দেখালো ৩-৪ জন সিনেমার পরিচালককে। সবাই গল্পটা নিয়ে সিনেমা বানানোর প্রচণ্ড আগ্রহ দেখালো, কিনতে চাইল গল্পটা। স্যার তখন গল্পটা বিক্রি করার জন্য নিলামের ব্যবস্থা করল। এক পরিচালক চড়া দামে গল্পটা কিনল, সিনেমা বানালো, সুপারহিট সিনেমা। আমাদের চেয়েও বেশি লাভ হলো পরিচালকের। সে এখন প্রতি বছর আমাদের কাছ থেকে এরকম গল্প আরও কিনতে চায়। স্যারকে আগাম বায়নাও দিয়ে রেখেছে সেই পরিচালক। মিতু পার্কে বসে ভাবছে, আজ একদিনে তার যে অভিজ্ঞতা হয়েছে জীবন সম্পর্কে, সেই অভিজ্ঞতা তার সারা জীবনেও হয়নি। প্রতিটি চলন্ত মানুষই যে এক একটা গল্পের জাদুঘর, সে কথা তার কোনোদিন মনে হয়নি। মানুষের এই রং সে আগে কোনোদিন দেখেনি। এতদিন মিতু কেবল মানুষ দেখেছে, তাদের গল্প দেখেনি। মিতুর এখন মনে হচ্ছে মানুষের গল্পই হচ্ছে তার আসল পরিচয়। গল্পের অভিজ্ঞতাই মানুষকে মানুষ বানায়। আমাদের গল্পই আমাদের আইডেন্টিটি। মিতুর এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকেও এমন অসাধারণ গল্প পাওয়া যায়। একটু পর মিতুর কাছে আরও এক চমক এসে দেখা দিল। একটা সুস্বাদু গল্প এসে আছড়ে পড়ল মিতুর পায়ের উপর। বৃদ্ধ অথচ প্রৌঢ় না, এমন একজন মানুষ হুমড়ি খেয়ে মিতুর পায়ের উপর পড়ল। তার পরনে পাঞ্জাবি লুঙ্গি, হাতে মোজা, গলায় মাফলার, মাথায় টুপি। জ্যৈষ্ঠ মাসের এ গরমেও তার পরনে মাঘ মাসের পোশাক। লোকটার শরীর থেকে ঝাঁঝালো কেরোসিনের গন্ধ আসছে। মিতুর পা ধরে লোকটা বারবার বলছে, আপা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ফারুক খ্যাক করে উঠল লোকটার উপর, বলল, ওই মিয়া, আপার পা ছাড়েন।
ওনাকে আপা ডাকছেন কোন আক্কেলে? নিজের বয়স কত জানেন না? ওনাকে কি আপনার বোনের বয়সী মনে হয়? আপা ডাকছেন? লোকটা মিতুর পা ছেড়ে দিয়ে অসহায় চোখে ফারুকের দিকে তাকাল। তাহলে ওনাকে কি ডাকবো ভাই? আমাকে আবার ভাই বলছেন কেন? আমিও আপনার ভাইয়ের বয়সী না, আমার বয়স অনেক কম। আমাকে ডাকবেন বাবাজি, আর আপাকে ডাকবেন মা জননী। লোকটা একটু এদিক ওদিক তাকিয়ে আবার মিতুর পা চেপে ধরল। আমারে বাঁচান মা জননী। ফারুক লোকটাকে বলল, এই যে চাচা মিয়া, আমরা ডাক্তার কবিরাজ না যে আপনারে বাঁচাবো। আমরা গল্প শুনি। কোনো গল্প জানা থাকলে কন, গল্প পছন্দ হলে আপনাকে টাকা দেওয়া হবে। জি বাবাজি, আমি গল্প বলতেই এসেছি। তাহলে আমারে গল্প কন, আপারে না। আপা মানুষের মুখ থেকে গল্প শোনে না, আপা গল্প শোনে অনলাইনে। অনলাইন কি জিনিস বাবাজি? থাক, এই বুড়ো বয়সে আর অনলাইন বোঝার দরকার নেই। আল্লাহ খোদার নাম নেন আর গল্প কন। ঠিক আছে বাবাজি, তা গল্প কি এখন কমু? তার আগে আপনার নাম পরিচয় বলেন, ঠিকানা বলেন, মোবাইল থাকলে নম্বর বলেন। বাবাজি, আমার নাম প্লাস্টিক জব্বার। প্লাস্টিক জব্বার? জি বাবাজি, আমি সারা গায়ে প্লাস্টিক জড়াই রাখি বলে আমার নাম প্লাস্টিক জব্বার। লোকটা লুঙ্গির নিচ দিয়ে তার পা দুটো একটু দেখালো, পাঞ্জাবি উঁচু করে পেটটাও দেখালো। তার সমস্ত শরীর পাতলা প্লাস্টিক দিয়ে মোড়ানো। তা প্লাস্টিক জব্বার সাহেব, আপনি থাকেন কোথায়? গুলশানে বাবাজি। আপনি গুলশানে থাকেন? তাইলে আপনি তো বিরাট ধনী মানুষ। তা আপনার জামা কাপড়ের এই অবস্থা কেন? বাবাজি, আমি কি আর গুলশানের বাড়িতে থাকি? আমি তো থাকি ফুটপাতে। কপাল দোষে এখন ফুটপাতে এসে ঠেকছি। তয় আমার বংশ অতি উচ্চ। আমি ফুটপাতে থাকলেও কোনোদিন সদরঘাট, কমলাপুর এসব জায়গায় থাকিনি। ভালো ভালো জায়গায় থেকেছি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, পাবলিক লাইব্রেরি, চারুকলা এসব জায়গায়। মৃত্যুর আগে কিছুদিন বঙ্গভবনে থাকার ইচ্ছা আছে। বঙ্গভবনে কেমনে থাকবেন? আপনি কি প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী? আমি কি আর ভেতরে থাকবো বাবাজি? আমি তো থাকবো বারান্দায়। মৃত্যুর আগে একবার বঙ্গভবনের বারান্দায় থাকার শখ আছে। যে বিশাল বারান্দা বঙ্গভবনের, আমার মতো 100 মানুষ থাকতে পারব। প্লাস্টিক জব্বারের কথা শুনে ফারুক বলল, তাজমহলে থাকার ইচ্ছা নাই? তাজমহলেও তো বারান্দা আছে। যাও, দেশের ফকির মিসকিন নিয়ে তাজমহলে উঠো গিয়ে। বাবাজি, আমারে তুই তুকারি করতেছেন কেন? গরিব বইলা কি আমাকে কোনো মান সম্মান নাই? মোহাম্মদ চাচা মিয়া, কৃপা করিয়া আপনার গল্প পেশ করুন, আমাকে বাধিত করুন। প্লাস্টিক জব্বর ভ্রু কুচকে ফারুককে বলল, বাবাজি কি ইংরেজি কন? ইংরেজি কোথায় কইলাম, শুদ্ধ বাংলা কইলাম। গরিব মানুষ বাবা, শুদ্ধ বাংলা ইংরেজির মতো লাগে। চাচা মিয়া, পেশাল ছাড়েন, কাজের কথায় আসেন। সারা শরীর প্লাস্টিকে মুড়ে রেখেছেন কেন? আমারে মশায় কামড়ায় বাবাজি। মশায় কারে কামড়ায় না, আমারেও কামড়ায়। আমি কি তাই বলে গায়ে প্লাস্টিক জড়ায় রেখেছি? বাবাজি, আমারে যত মশায় কামড়ায়, আপনারে তত মশায় কামড়ায় না। দেখেন আমার মাথার উপর কতগুলো মশা। ফারুক মিতু দুজনেই অবাক হল। তারা প্রথম থেকেই দেখছে লোকটা তাদের সামনে এসে বসার পর থেকেই একদল মশা তার মাথার উপর ভন ভন করছে। শুধু মশা না, বড় বড় মাছিও আছে সেই দলে। এখন মশারা তার গায়ে বসা শুরু করেছে। তার সাদা পাঞ্জাবি আস্তে আস্তে কালো হয়ে উঠছে মশাদের আবরণে। কিন্তু আরও অবাক ব্যাপার হচ্ছে, প্লাস্টিক জব্বারের মুখটা খোলা, অথচ একটা মশাও তার মুখে বসছে না। প্লাস্টিক জব্বারের গায়ের উপর মশাদের এই আক্রমণ দেখে ফারুকও বিস্মিত হল। সে সাধারণত বিস্মিত হয় না, তবে এবার হল। তা চাচা মিয়া, আপনারে এত মশায় কামড়ায় কেন? প্লাস্টিক জব্বর উত্তর দিল, আমি জীবনে অনেক মশা মারছি বাবাজি, এখন তার প্রতিশোধ নিতেছে। পূর্বপুরুষ হত্যার প্রতিশোধ। মশা তো আমিও মারছি চাচা মিয়া, কই আমারে তো আপনার মতো মশায় ধরে না। বাবাজি, আপনি আমার মতো মশা মারেননি, আমি কোটি কোটি মশা মারছি। বাবা, আপনি কোটি কোটি মশা মারছেন,
আবার গুণেও রাখছেন? বাবাজি, হাসবেন না। আমি ঢাকা সিটি কর্পোরেশনে চাকরি করতাম। আমি ছিলাম মশক নিধক। সন্ধ্যার সময় মেশিনের ধোঁয়া দিয়ে ঢাকা শহরের মশা মারতাম, নর্দমার মশা মারতাম, বয়স্ক মশা, শিশু মশা, গর্ভবতী মশা সব মারছি। আবাল বৃদ্ধ বনিতা মশা খুন করছি। আবাল বৃদ্ধ বনিতা কি জিনিস চাচা মিয়া? জানি না বাবা, কথাটা মাইকে শুনেছি। মনে হয় অনেক মানুষ একসাথে হইলে তারে কয় আবাল বৃদ্ধ বনিতা। যা কইতেছিলাম বাবাজি, আমার মেশিনের ধোঁয়ায় শুধু মশা না, মনে হয় মাছি, মৌমাছি, ভীমরুল এইসবও মরেছিল। এখন তারা সবাই মিলে তাদের পূর্বপুরুষ হত্যার প্রতিশোধ নিতেছে। আমি চাকরি থেকে অবসর নেবার পর দিন থেকেই শুরু হয়েছে মশাদের আক্রমণ। ঝাঁকে ঝাঁকে মশা মাছি এসে আমাকে খাবলাতে শুরু করেছে। এখনও থামে নাই তাদের আক্রমণ। প্রায় 1 বছর ধরে মশারা আমাকে চুষতাছে। প্লাস্টিকের নল দিয়ে মানুষ যেমন আমের জুস খায়, মশারা সেই রকম তাদের হুল দিয়ে আমার রক্ত টানতেছে। তা আপনি মশাদের হাত থেকে বাঁচার জন্যে কিছু করেননি? বহুত কিছু করছি। প্রথম প্রথম আমার চারদিকে মশার কয়েল জ্বালিয়ে রাখতাম, দিনরাত 24 ঘন্টা। কয়েকদিন পর সেটা আর করতে পারলাম না। যেই দাম মশার কয়েলের, বাপ রে বাপ! গরিব মানুষ, ফুটপাতে থাকি, এত মশার কয়েল কিভাবে কিনব? ঢুকলাম মশারির মধ্যে, কিন্তু সারাদিন কি মশারির মধ্যে থাকা যায়? বাইরে বের হলেই চতুর্দিক থেকে আমার ঠাইসা ধরে হাজার হাজার মশা। এত জোরে জোরে কামড়ায়, মনে হয় আমারে সাপে কামড়াচ্ছে। একদিন আমি আমার সিটি কর্পোরেশনের স্যারের কাছে গেলাম, তারে সব খুলে বললাম। সে বলল, যে অস্ত্র ফেলে দিয়েছ সে অস্ত্র আবারও হাতে নাও। পুরনো একটা মশা মারা ধোয়ার মেশিন নিয়ে যাও, আবার খুন করা শুরু করো। মেশিন চালাতে যে তেল খরচ হয় সেটা সিটি কর্পোরেশন দেবে। আমি আবার অস্ত্র হাতে নিলাম। তবে এইবার অস্ত্রের ক্রিয়ার চেয়ে বেশি হলো প্রতিক্রিয়া। যেখানেই যাই ধোঁয়া ছড়াতে ছড়াতে যাই। মুদির দোকানে গেলেও আমার হাতে থাকে ধোঁয়ার মেশিন। লোকজন অস্থির হয়ে উঠল আমার যন্ত্রণায়। তারা পুলিশে খবর দিল। পুলিশ আমারে পাগল ভেবে পাঠালো পাবনায়, পাগলাগারদে। পুলিশের গাড়িতেই মশার কয়েল জ্বালিয়ে পাবনায় গেলাম। পাগলাগারতে যেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে হলো আমি জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করেছি। কি যে শান্তি পাইছিলাম 2 দিন 2 রাত বাবাজি, সে কথা আপনারে কি কমু। একটা মশাও নাই পাবনায়। সিদ্ধান্ত নিলাম, দুনিয়া 3 উল্টানি দিলেও আমি এ পাগলাগারদ থেকে নড়মু না। মৃত্যুর আগ পর্যন্ত এইটা হবে আমার স্থায়ী ঠিকানা। 3 উল্টানি কথা কেন কইলেন চাচা মিয়া? 2 বার উল্টাইলে লাভ কি? জায়গার জিনিস জায়গায়। 4 বার উল্টাইলেও একই কথা। এই জন্য কইলাম 3 বার। বেজোর সংখ্যায় না উল্টাইলে উল্টানো না উল্টানো একই কথা। ঠিক আছে চাচা মিয়া, তারপর কি হইল কন? আমি হঠাৎ ঢাকা থেকে পাবনায় চলে আসায় মশারা 2 দিন 2 রাত আমারে খুঁজে পায় নাই। এরপর যখন মশারা জানতে পারল আমি পাবনায় আছি, তখন গজব নামল আমার উপর। এবার গজবের মাত্রা দ্বিগুণ। হায় রে আল্লাহ মাবুদ! নবীর আমলের বন্যার পানির মতো করে মশা ঢোকা শুরু করল পাগলাগারদে। এবার দেখি মশার মাছির সাথে মৌমাছি যুক্ত হয়েছে। পাবনায় তখন সরিষার মৌসুম, চারদিকে সরিষার ক্ষেত। সে কি বিদিক সৌন্দর্য! কিন্তু আমার জন্য সরিষার ক্ষেত মানে হাবিয়া দুজক। প্রতিটি সরিষা ফুলে মৌমাছি। সারাদিন তারা ফুলের মধু খায়, আর সন্ধ্যায় বাড়ি যাওয়ার সময় আমার একটা করে কামড় দিয়ে যায়। চাচা মিয়া, এই হারে মশা মাছি মৌমাছি কামড়াইলে তো আপনার মরে যাবার কথা। বেঁচে আছেন কিভাবে? সে তো আরেক পেজগি বাবাজি। এই হারামি মশারা এতই বজ্জাত যে তারা আমারে জানে মারে না, বাঁচায় রাখে। মশার কামড়ে যখন আমার হাত পা মুখ ফুলে যায়, আমি যখন চোখে আন্ধার দেখি, তখন এর আর কামড়ায় না। একটু পর সামান্য সুস্থ হলে আবার শুরু হয় কামড়ানো। পাগলাগারদের ডাক্তাররা তো আমাকে দেখে অবাক। এ কি দৃশ্য! সব মশা মাছি মৌমাছি কেবল আমাকেই ঘিরে ধরেছে। অন্য কারো কাছে কোনো মশা নেই। চারদিকে খবর ছড়িয়ে পড়ল বাতাসের বেগে। আমি নাকি বিরাট কামেল মানুষ, মশাপীর। মশারা আমার কথায় ওঠা বসা করে। কন ফারুক বাবাজি, কেমন লাগে?
দলে দলে মানুষ আসা শুরু হলো তদবির নিতে। খবরের কাগজের এক সাংবাদিকও এলো। সে আমার সাক্ষাৎকারও নিল। আমারে জিগাইল, আচ্ছা পীর বাবা, আপনি কবে থেকে মশা পালা শুরু করেছেন? আমি বললাম, ছোটবেলা থেকে। সে বলল, মশারা কি আপনার কথা শোনে? হ্যাঁ শোনে, যা বলি তাই শোনে। এরপর ব্যাক করলে কি কইল জানেন বাবাজি? কইল, আচ্ছা পীর বাবা, আপনার কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে? আমি কইলাম, আছে। কি পরিকল্পনা? ব্যাকল সাংবাদিকরে কইলাম, একটু আগায় আসো, তারপর কইতাছি কি পরিকল্পনা আছে। সে আমার কাছে আগায় আসলে তার দুই গালে জোরে দুইটা চটকনা দিলাম। ফাজিলের ফাজিল, মন্ত্রী মিনিস্টারে যে প্রশ্ন জিগাও, আমারও সে প্রশ্ন জিগাইতেছ, ভবিষ্যৎ পরিকল্পনা কি? শুনছিলেন মোহাম্মদ সাইফের উপন্যাস চন্দ্রালী। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।